আমি বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত এত ধর্ম ধর্ম ব্যাপারটা ছিল না। ধর্মের ব্যাপারটা সবসময় পেছনে পেছনে ছিল, কিন্তু বিজেপি আসার ফলে একটু বড্ড বেশি ধর্মের জাগি, মানে একটা হিন্দু মুসলমান ব্যাপার চলে এসছে। আমার মতে এই মুসলমান হিন্দু এই প্রসঙ্গটা থাকাই উচিত না, যার যার ধর্ম তার নিজের। বলবো মিডিয়ারা হচ্ছে চাটুকারিতা করে, মিডিয়া হচ্ছে তেলা মাথায় তেল মারে। তো সুভাষচন্দ্র নিজের পরবর্তী সময় যখন তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, সেখানেও আজাদ হিন্দের যারা দলে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে শাহনওয়াজ হোসেন, আবিদ হাসান, এরা তো, হ্যাঁ, হাবিবুর রহমান, এরা তো সবাই মুসলমান ছিল। তো নেতাজি কখনোই মুসলমান বা হিন্দু এই বিভাজন করেননি, কারণ তিনি চেয়েছিলেন একটা ধর্মনিরপেক্ষ ভারত গড়ে উঠুক, যেখানে মানুষ ভালো থাকবে, গরিব মানুষ ভালো থাকবে, তাদের সাম্যের অধিকার হবে, সমাজ অনেক বেশি উন্নত হবে, বড় বড় শিল্প আসবে এবং সেখানে পুঁজিবাদের হাতে সব কিছু থাকবে না, বিজনেসম্যানদের হাতে সব কিছু থাকবে না। এবং তিনি চেয়েছিলেন যে আধুনিক বিজ্ঞানের হাত ধরে ভারত এগিয়ে যাক, প্ল্যানিং কমিশন করেছিলেন সেভাবে। তো হিন্দু মুসলমানের বিষয়টা সুভাষচন্দ্র কখনো অ্যাকসেপ্ট করেননি। আজাদ হিন্দ ফৌজ থেকে কি কোনোভাবে আজাদি স্লোগান উঠেছিল? অবশ্যই আজাদি স্লোগান তো অবশ্যই উঠেছিল, কিন্তু আজকে তো বিজেপি নেতারা আজাদি স্লোগান দিলে অন্যরকম কথা বলছে। বামেরা, মানে বিশেষ করে বাম নেতা নেত্রীরা আজাদি স্লোগান দিচ্ছে বিভিন্ন বিষয় থেকে। আর আজাদি বলতে এই টার্মটাকে তুমি কিভাবে দেখছো তার মানে ব্যাপারটা, যে আজাদি মানে কি, মানে স্বাধীনতা, তাই তো? আজকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, আজকে কিসের আজাদি চাইছো? আজকে তুমি সমাজকে ঠিক করার কথা বলতে পারো, তা আজাদি যদি চাইতে যাও তাহলে তুমি ডেমোক্রেসির এগেনস্টে হয়ে যাচ্ছ না? কারণ তাদের যেমন দুদিন আগে এসএফআই নেত্রী দীপশিতা ধর, তিনি কলেজ স্ট্রিটে একটা বক্তব্য দিতে গিয়ে বলছিলেন, ইংরেজদের থেকে আজাদি পেয়েছি, এখন বিজেপির থেকে আজাদি চাই, ভুকমারি থেকে আজাদি চাই। কথা বলছি, কমিউনিস্টদের কথা যত কম বলা যায় আমার মনে হয় বেটার হয়। এরা সারা জীবন ফ্যালেসি করে গেছে। কমিউনিস্টরা বলেছিল ই আজাদি ঝুটি হ্যাঁ, তো আজাদিটা কি ওরা এনেছিল নাকি যে ঝুটি হ্যাঁ বলছে? যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিল ওটা এমনি এমনি আসেনি, ঠিক আছে? ওরা নেহেরু গান্ধীর হাত ধরে আজাদি আসেনি। আজাদি এসেছিল হাজার হাজার লাখ লাখ ভারতীয় যুবক যুবতী যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, বিপ্লবী যাদের আমরা বলি। বিপ্লব চূড়ান্ত আকার ধারণ করেছিল সুভাষচন্দ্রের আমলে, এবং সেটাই ছিল ভারতের স্বাধীনতার চূড়ান্ত সময়। আজকে এই দীপশিতা ধরেরা বলছেন আজাদি চাই। আজাদি বলার কী আছে? যদি ক্ষমতা থাকে তাহলে ডেমোক্রেটিক্যালি লড়াই করো, ভোটে যেত। ক্ষমতা আছে তো জোর, মানুষ তাহলে ভোট দিচ্ছে না কেন তোমাদেরকে? বড় বড় বাঁতেলা মেরে লাভ নেই, মানে মানে সরি টু সে, বাট এটা খুব বাস্তব কথা। যদি ক্ষমতা তাহলে থাকে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে যেত। ভোটে তো বিজেপিও জিতলো মমতাকে হারিয়ে, তাহলে তোমরাও লড়াই লড়ো। তোমরা তো একটা আসন পেয়েছো, তার মানে আসন পাওয়া যায়, তার মানে ওই আসনটাও পেয়েছো সেখানে মুসলমান সমর্থন ছিল বলে। তাহলে ধর্মের থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে মানুষের কথা বলে সমর্থন পাও, মানুষের পাশে দাঁড়াও। ঔদ্ধত্য তোমাদের বিশাল বেড়ে গিয়েছিল বাম আমলে। বড় বড় লিডাররা তখন মানে তাদের মাটিতে পা পড়তো না, তারা তো বাড়িতে বাড়ির সমস্যা, পাড়ার সমস্যা সব পার্টি অফিসে গিয়ে সলভ করতে শুরু করেছিল। তো এই জন্য তাদের বড় বড় কথা মানায় না। এই কারণেই বিজেপি হাজার খারাপ হতে পারে, আমি বিজেপি কিনে আলোচনাই করছি না, কিন্তু তোমরা যখন ক্ষমতায় ছিলে তো তোমরা কোন সাধু ছিলে বাবা? নেতাজিকে তোজোর কুকুর তোমরাই বলেছিলে। তাই জন্য আজকে আর ওদের কথা শুনে লাভ নেই। ককরোচ জনতা পার্টি কিভাবে দেখছেন এদের উত্থান? না, ওরা তো ওরা 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 ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি জানি না, কিন্তু এটা তো ঠিক যে ওরা আলটিমেটলি ওদের দাবিটা পূরণ করে ছেড়েছে। এত বড় একটা দাবি ছিল, সেই দাবিটা ভারতবর্ষের বুকে বিজেপির আমলে কখনো হয়নি। মানে পদত্যাগ একটা বড় জিনিস, শিক্ষামন্ত্রী বা ধর্মেন্দ্র প্রধান সবচেয়ে বড় কথা, বিজেপির একটা অত বড় পিলার। তো সেটা তো ডেফিনেটলি এটা যুব সমাজের সাফল্যের জায়গা, যেটা তারা করতে পেরেছে। রাহুল গান্ধীর বক্তব্য, তার আন্দোলনের পদ্ধতি কেমন লাগে? রাহুল গান্ধীর কোনো পদ্ধতি নেই, রাহুল গান্ধীর কোনো বক্তব্যই নেই। আজকে রাহুল গান্ধী যদি সত্যি স্ট্রং হতেন তাহলে অনেক দিন অনেক কিছু করতে পারেন। রাহুল গান্ধীর ক্ষমতা আছে একটা সোনাম ওয়াংচুকের মতন ভুক হরতাল করার, অনশন পারবেন করতে? রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করলেন, কী হয় তাতে? তাতে সরকারের উপর প্রভাব পড়ে? তাতে ওনার জনসংযোগ তৈরি করার চেষ্টা করেছিলেন ভোটের আগে। উনি চেয়েছিলেন ওনার দল সম্পর্কে মানুষ বাড়িয়েছেন তো, মানে 19-এর তুলনায়। তাতে কি আমার তোমার কোনো লাভ হবে? সেটা আমার প্রশ্ন। রাহুল গান্ধী তার পার্টি নিয়ে ভাববে, এটাই স্বাভাবিক, কিন্তু ভারতীয় রাজনীতিতে এমন কোনো বক্তব্য শুনেছো যে লাস্ট 5 বছর রাহুল গান্ধী এমন কোনো কথা বলেছে যার জন্য সত্যি আমার গর্বে বুক ভরে যাচ্ছে? এমন পার্লামেন্টে এমন কোনো বক্তব্য বলতে শুনিনি যে উনি কথাই বলতে জানেন না ঠিকঠাক। উনি এখন জেনজিদেরকে নিয়ে বলছেন বিভিন্ন অনুষ্ঠানে। ও এখন দেখছে যে এটা দিয়ে মানে ক্যাশ করা যেতে পারে। ও আর ওর বোন এরা তো ক্যাশ করতে গেছিলো ওখানে। ওরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বেসিক্যালি। কংগ্রেস নিজের লেগেসি ভুলে গেছে, কংগ্রেসে বড় বড় লিডাররা জন্মেছে। আজকে কংগ্রেস এমন জায়গায় এসে পড়েছে যে বিজেপিকে সরানোর মতন জায়গায় নেই।
বিজেপির কাউন্টার দেওয়ার মতন নেতা নেই একজন, তো এই জন্য ককরোচ জনতা পার্টি জায়গা করে নিয়েছে। তাহলে দেশের ভবিষ্যৎ কোথায়, যুব সমাজ জানি না, রাস্তা কি জানি না। আজকে দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারে। আমার মনে হয় আগামী দিনে যদি বিজেপি পশ্চিমবঙ্গে পথ না দেখাতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ যেটুকু আশা রেখেছে সেটুকু আর কদিন পর থাকবে না। দেখো, বিজেপি আমলে আগের তুলনায় অনেক কিছু হয়েছে, এটা বলা ভুল যে হয়নি। আমি বিরোধিতার জায়গা থেকে সবসময় বিরোধিতা করি নয়, বিজেপি সময় অনেক কিছু হয়েছে। তবে আবার এটা কথা বলি, বিজেপির সময় অনেক বেশি টেনশন বেড়েছে। আমি বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত এত ধর্ম ব্যাপারটা ছিল না। ধর্মের ব্যাপারটা সবসময় পেছনে পেছনে ছিল, কিন্তু বিজেপি আসার ফলে একটু বড্ড বেশি ধর্মের মানে একটা হিন্দু মুসলমান ব্যাপার চলে এসছে। এটা হওয়া উচিত না মানুষের জীবনে। হঠাৎ মন্দিরের লাউড স্পিকার, মসজিদের লাউড স্পিকার নিয়ে আলোচনা বা এই ব্যাপার। দেখো, আমি এইটাকে সমর্থন করি। আমার মনে হয় মসজিদেরও লাউড স্পিকার বন্ধ করা উচিত, এবং এই যে পাড়ায় পাড়ায় নাম সংকীর্তনগুলো হয়, কি বলে ওগুলোকে, যে কীর্তন হয় না, দেখা যায় মুসলিমদের জলসা, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে পরীক্ষা, ছেলে মেয়েদের এই 2-3 দিন ব্যাপী কীর্তন হচ্ছে। লোকের একটা পার্সোনাল বাড়িতে সে একটা কীর্তন দিয়েছে, তো মাইক বাজাবে কেন? আর মুসলমানদের কি মাইকের আগে আজান, তারা কি মানে আজান দিত না? নামাজ পড়ার আগে কি আজান দিত না তারা, মাইক যখন ছিল না? তো আমার বক্তব্য সেইটা, যদি কারো সমস্যা হয়ে থাকে আশেপাশে যারা থাকে মসজিদের ভোরবেলা যখন আজান হচ্ছে, তাহলে যদি সেটা সমস্যা হয়ে থাকে, আমার মনে হয় যে দুটো ক্ষেত্রেই একইভাবে ব্যাপারটা দেখা উচিত। এই ধরনের মানসিকতা মমতা ব্যানার্জি এবং বিজেপি দুটো রাজনৈতিক ক্ষেত্রে, বা সিপিএমও কেউ কম যায় না, এরা রাজনীতিটা করতে চায়, কারণ এদের রাজনৈতিক প্রপাগান্ডা এগুলো, আর কিচ্ছু না। আমার মতে এই মুসলমান হিন্দু এই প্রসঙ্গটা থাকাই উচিত না। যার যার ধর্ম তার নিজের। মুসলমান হিন্দু এসব আবার কি? আমার প্রচুর মুসলমান বন্ধু আছে, ছোটোবেলা থেকে কোনোদিন এইভাবে মিশিনি তারা মুসলমান বলে। এই ফিলিংসটা জন্ম দেওয়া হলেই ক্ল্যাশেস হবে। তোমার মনে হতেই পারে যে তোমার ভাই মুসলমানদের আজান পছন্দ না, তো তাদেরও মনে হতে পারে তোমাদের চ্যান্টিং পছন্দ না। এরম করতে গেলে তো ঝামেলা লেগে যাবে। সবাইকে রেসপেক্ট করো না, একসঙ্গে থাকো, মানুষ তো এন্ড অফ দ্য ডে। বর্তমানে মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে যে এরা নিরপেক্ষভাবে খবর করছে না, এরা শুধু ব্যবসায়িক দিকটাই দেখছে, মানুষের সমস্যা তুলে ধরছে না। টিভিতে যে ডিবেটগুলো হয় সেখানে গ্রামের শহরের প্রতিনিধি কোথায়, সব গ্রামের বা জেলার প্রতিনিধি নেই, সব শহরের লোকজন, এই বিষয়গুলো উঠে আসছে। মিডিয়া নিয়ে কি বলবো, মিডিয়ারা হচ্ছে চাটুকারিতা করে, মিডিয়া হচ্ছে তেলা মাথা তেল মারে। মিডিয়ার ব্যাপারটা হচ্ছে, মিডিয়া মানে ধরো আমি তোমাকে বলি যে আমার অনেক সংবাদ মাধ্যম আছে যারা আমাকে ডাকে না। কেন ডাকে না? কারণ আমি মিডিয়া কাজ করতাম বলে। এটা একমাত্র বেঙ্গলে হয়। পশ্চিমবঙ্গের বাইরে এই কালচারটাই তুমি পাবে না, যে মিডিয়াতে কাজ করলে ওকে ডাকা যাবে না। অনেক দিন পর একটুখানি আস্তে আস্তে গা থেকে খোলসগুলো যখন উঠে যাবে, অনেক দিন আগে মিডিয়ায় কাজ করতো তখন ডাকে। মানে ওদের না ইগো হয়, বাবা মিডিয়াতে কাজ করতো, একসময় এখানে কাজ করতো, এখনই ডাকবো একে। এগুলো হচ্ছে মিডিয়ার যারা কাজ করে তাদের ছোট মানসিকতার পরিচয়। এমন লোককে মিডিয়ায় নেতাজি ইস্যুতে ডেকেছে, আমি দেখতে পাচ্ছি যে তাদের মানে দু কথা বলার যোগ্যতা নেই। মিডিয়া আজকে যদি বলশালীদের হয়ে কথা বলে, পুঁজিপতিদের হয়ে কথা বলে, মিডিয়া যদি শুধু বিজ্ঞাপনের জন্য কাজ করে, সমাজ চেতনা, জাতীয়তাবাদ এগুলো যদি মিডিয়ার মধ্যে শুধুমাত্র নামকে বাঁচতে হয়, বিজেপি ক্ষমতায় এসছে বলে এগুলো করছি, আর যখন সত্যি কথা বলতে জাতীয়তাবাদের প্রসঙ্গ উঠছে তখন আমরা সেই প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছে। আজকে এই যে নেতাজি ইস্যুটা কদিন আগেও মিডিয়ায় কিন্তু দেখানো হতো না, হঠাৎ করে বিজেপি যখন এটাতে একটু ফোকাস করেছে এখন সবাই দেখাচ্ছে। তো বোঝাই যায় মিডিয়ার ভূমিকা কি। মিডিয়া মনে করতে ধরুন এইসব ইস্যু আর কোনো ইস্যু নাকি, যেই দিনকে রাজ্যের কোনো নেতা কিছু বলবেন তখন খবর হয়ে যাবে, তার আগে পর্যন্ত তুমি হাজার চিৎকে গলা দিয়ে রক্ত বের করো, খবর করে না মিডিয়া। তাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মিডিয়ার যুগ না। অনেক ধন্যবাদ। ভালো থেকো খুব।